ভালোবাসে। দুজনই তার প্রয়োজন, তার বউয়েরও প্রয়োজন, মায়েরও প্রয়োজন, দুজনকে তার লাগবে। জোবান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সেখান থেকে চলে গেল। পড়শি দরজার আল থেকে সবটা শুনেছে। পড়শির এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কেন সে জোবানকে বিয়ে করতে গেল? তার জন্য জোবানের মা বাবার সাথে দ্বন্দ্ব লেগে গেছে। পড়শি মনে মনে এক বিশাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অরিন চোখ খুলে বোঝার চেষ্টা করতেছে সে এখন কোথায় আছে। অরিন শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলো। তারপরে তার বিয়ের কথাগুলো মনে পড়ল। মাথায় রাগ চড়ে বসলো সব কিছু মনে পড়তেই। অরিন টেবিলের কাছে এসে ফলের ঝুড়ি থেকে ছুরিটা হাতে নিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, রিহানের বাচ্চা, পালিয়ে আছিস কোথায়? সামনে আয় বলছি, আজ তোকে খুন করে ফেলবো আমি। কত বড় সাহস তোর! আমার চোখে ধুলো দিয়ে তুই আমায় বিয়ে করেছিস? হ্যাঁ, সামনে আয় বলছি, তোকে মেরে তোর ভালোবাসা ছুটিয়ে দিব আমি। অরিনের চিৎকারে রিহান ছুটে আসলো অরিনের কাছে। এসেই কৌতুকের সুরে বলে উঠল, এই, একদম জান বলবি না আমায়, তোকে কুচি কুচি করে খেয়ে ফেলবো আমি। অরিন রেগে দাঁতে দাঁত চেপে পড়ল। তারপর অরিন রিহানের কাছে এসে ছুরি দিয়ে রিহানকে আঘাত করতে যাবে। তার আগে রিহান হাত ধরে ফেলে অরিনের হাত দুটো পিছনে মুচড়ে ধরে। অরিন ব্যথা পেয়ে মৃদু আওয়াজ করে বলে উঠল, রিহানের বাচ্চা, ছাড় আমায়, আমার লাগছে। এবার রিহান রেগে আওড়ায়। কথাখানি বলে রিহান পেছন থেকে বাম হাত দিয়ে অরিনের কোমর চেপে ধরে আর ডান হাত দিয়ে ছুরিটি জানালার দিকে ছুঁড়ে মারল। তারপর অরিনকে জোর করে কোলে তুলে নিয়ে খাটে ফেলে অরিনের অধর ছোঁয়ালো। ফ্ল্যাশব্যাক। জোবান ভাইয়া আমায় এখানে নিয়ে এসেছেন কেন? সিরিয়াসলি ভাইয়া? কথা পাল্টে ফের পড়শি বলে, আপনি আমায় এখানে কেন নিয়ে এসেছেন? বিয়ে করতে। জোবানের কথাই পড়শির চোখ বড় বড় হয়ে গেল। ফের পড়শি বলল, মজা করা বন্ধ করুন, কেন নিয়ে এসেছেন আমায় সেটা বলুন। বললাম তো বিয়ে করতে। জোবান শান্ত গলায় জবাব দিল। পড়শি বিয়ের কথা শুনে ভয়ত গলায় বলে, কিন্তু আমি এখন আপনাকে বিয়ে করতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আমার ফ্যামিলিকে না জানিয়ে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। পড়শির কথায় জোবান সশব্দে হেসে উঠল। জোবানকে হাসতে দেখে পড়শি বিরক্ত হয়ে বলে উঠল, হাসছেন কেন? হাসির কিছু বলেছি আমি? ওরা আদৌ তোমার ফ্যামিলি তো? জোবান হাসি থামিয়ে শক্ত কণ্ঠে বলল, মানে বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? শুধু এতটুকু বলে রাখছি, ওরা কেউ তোমার আপন নয়, সবাই তোমায় পেছন থেকে আঘাত করতে বসে আছে। আর রইল বিয়ে, তুমি না চাইলেও আমি জোর করে বিয়ে করব তোমায়। জোবান শান্ত গলায় জবাব দিল। জোবানের কথা শুনে পড়শি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি রাজি। সত্যি বলছো তুমি, নাকি মজা করে বললে? মজা করতে যাব কেন? যা বলেছি সত্যি বলেছি। পড়শি বিরক্তিকর গলায় পড়ল। জোবান আর কথা না বাড়িয়ে পড়ল। ওকে, তাহলে চলো। পড়শি জোবানের রুমে খাটের উপর গুটিসুটি হয়ে বসে বিয়ের কথা ভাবছিল। তখনই জোবান রুমে আসলো। পড়শিকে চুপ করে বসে থাকতে দেখে জোবান পড়শির কাছে এসে বসলো। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, মন খারাপ? না। কিয়ৎক্ষণ চুপ থেকে পড়শি অসহায় গলায় বলতে শুরু করলো, আপনার বাড়ির অশান্তির মূল কারণ আমি। আমায় আপনি অন্য কোথাও দিয়ে আসুন প্লিজ। আমার জন্য আপনার মায়ের এই অবস্থা। কেন বিয়ে করলেন আমায় বলুন? কেন শুধু শুধু ঘরে অশান্তি করছেন আপনি জোবান? তোমায় ভালোবাসি যে ডল, শুধু এইটুকুনি ফের বলবো, তোমায় ভালোবাসি পড়শি। আমায় ছেড়ে দিন প্লিজ, তাতে আপনার আর আপনার পরিবারেরই মঙ্গল জোবান। পড়শির কথায় পাত্তা দিল জোভান। বরং জোভান মৃদু রেগে পড়শির হাত শক্ত করে ধরে পড়ল, ভুলেও এই কথা মুখে আনবে না ডল, আমার মৃত্যুতে তোমার মুক্তি মিলবে, তার আগে নয়। জোভানের পাগলামো দেখে পড়শি দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে ফিরে নীরবে দুফোঁটা চোখের জল ফেলল। অরিন রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল তার বাবা মায়ের দিকে। সে মনে মনে পড়ল, বাবা মা কিভাবে রিহানের সাথে আমার বিয়েটা মেনে নিল? ভাবনার মাঝে অরিনের বাবা মাই ধাওলাদার বলে উঠলেন, অরিন মা, রিহানের সাথে একদম বাজে ভেব করবে না। না বাবা, কিছুতেই না। আমি জোহানকে ভালোবাসি, আমি ওকেই চাই। কথাটা বলার সাথে সাথেই চড় পড়ল অরিনের গালে। অরিন গালে হাত দিয়ে
টলমল চোখে বাবার দিকে তাকে মৃদু চিৎকার দিয়ে বলে উঠল, বাবা। চোখ নিচে নামাও, নামাও বলছি। আরেকবার চোখ উপরে উঠালে তোমার চোখ খুলে গলায় ঝুলিয়ে দেবো আমি। যখন যেটা চেয়েছো সেটাই সাথে সাথে দেওয়ার ফল এখন আমি পাচ্ছি। অরিন ছোট থেকেই তার বাবাকে অনেক ভয় পায়। ভয় পেয়ে চোখ নিচে নামিয়ে ফেলল অরিন। অরিনের মা মিসেস রিয়া হাওলাদার অরিনের কাছে এসে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আমনি, যা হওয়ার হয়ে গেছে, তুমি মেনে নাও রিহানকে। ওদের ফ্যামিলিতে অনেক বিপদ, তুমি বিপদ থেকে বেঁচে গেলে সেটা ভেবে শুকরিয়া আদায় করো। কথা না বাড়িয়ে চুপচাপ রিহানকে মেনে নাও, সেটাই মঙ্গল তোমার জন্য। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমরা মেনে নিয়েছি রিহানকে, তুমিও মেনে নাও, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এসব বলেই অরিনের বাবা মা রিহানের বাড়ি থেকে চলে গেল। অরিন বাবা মেয়ের মুখের ওপর কিছু বলতে পারল না। বাবা মা যেতেই অরিন রিহানের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। রিহান টেবিলের উপরে বসে ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে খাওয়া শুরু করলো আর চোখে অরিনকে দেখতে লাগলো। অরিন ধীরে পায়ে রিহানের সামনে এসে দাঁড়ালো। রিহানের সামনে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অরিন। অরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে রিহান বলে উঠল। রিহানের কথায় অরিন মাথা তুলে রিহানের দিকে তাকালো। রিহান মুচকি হাসলো, তারপর বলল, ক্ষুধা লেগেছে আমার, আমি রান্না করতে পারি না। অরিন মৃদু রেগে বলল, বলে রিহানের হাতে থাকা অর্ধেক খাওয়া আপেলটি অরিনের মুখে পড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আর অরিন রাগী দৃষ্টিতে রিহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। অরিন আপেলটি মুখ থেকে বের করে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। তারপর রাগে গজগজ করতে করতে কিচেনে আসলো। কিচেনে এসে চারিদিকে ঘুরঘুর করে দেখছে। অরিন কিভাবে কি করবে সে বুঝতে পারছে না। রিহান যে ইচ্ছে করেই তাকে খাটাতে যাচ্ছে অরিন ভালো করেই বুঝতে পারছে। রিহান প্রতিশোধ নিচ্ছে। রিহান অরিনের খালাতো ভাই। রিহানের বাবা মা কানাডায় থাকে। অরিন যখন ক্লাস 10-এ পড়ে তখন রিহান অরিনকে প্রপোজ করে, তার ভালোবাসার কথা জানায়। কিন্তু অরিন সঙ্গে সঙ্গে বলে দেয় সে জোভানকে ভালোবাসে। সেদিন রিহান অনেক কষ্ট পেয়েছিল। এখন রিহান তার বাবার কোম্পানিতে জব করে। জোবান আর জিয়া রিহানের ব্যাপারে সবটা আগে থেকে জানতো। অবশ্য রিহানই সেসব তাদের জানিয়েছিল কোন একদিন। এজন্য সুযোগ বুঝে দুজন প্ল্যান করে রিহানের সাথে অরিনের বিয়েটা দিয়ে দিল। তখন তাকে ফিরিয়ে দেওয়াতে রিহান এখন তার বদলা নিচ্ছে অরিনকে খাটিয়ে। রিহান ইচ্ছে করে বাড়ির সব সার্ভেন্টদের ছুটি দিয়ে দিয়েছে কিছুদিনের জন্য, অরিনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। তবে রিহান অরিনকে সেই আগের মতনই এখনও ভালোবাসে। অরিন অনেক খোঁজাখুঁজির পর ফ্রিজের কাছে আসলো। ফ্রিজ খুলে একটা মুরগির ডিম বের করলো। ডিমটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর ভাবছে কিভাবে কি করবে। অরিন ডিমটি হাত দিয়ে চাপ দিতে ডিমটি ভেঙে গেল। ডিমের ভেতর সবটুকু নিচে পড়ে গেল। অরিন অসহায়ভাবে নিচে পড়ে থাকা ডিমের দিকে তাকাচ্ছে, আবার হাতের দিকে তাকাচ্ছে। অরিনের মন চাইছে রিহানের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। ইচ্ছে করে তাকে জ্বালিয়ে যাচ্ছে অসভ্যটা। ভালো করেই জানতো সে রান্নার রও জানে না। শেষমেশ অরিন কিছু না খেতে পেয়ে হাত ধুয়ে রুমে চলে আসলো। ক্ষুধায় মাথা ঘুরছে, পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। রিহান আড়াল থেকে সবটা দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তারপর খাবার অর্ডার করে দিল। অরিন ক্ষুধায় কতক্ষণ ছটফট করতে করতে ঘুমিয়ে গেল। আধা ঘন্টা পর খাবার আসলো। রিহান প্লেটে খাবার পেরে অরিনের কাছে আসলো। এসে দেখে অরিন ঘুমিয়ে গেছে। এরপর মুখের উপর কিছু পড়তে অরিন ধরফর করে ঘুম থেকে উঠে বসলো। ভর্ত গলায় বলে উঠল, বৃষ্টি পড়ছে, কেউ ছাতা ধরো আমার মাথার উপর। অরিন বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে কথাগুলো বলছে। অরিনের কথা শুনে রিহান হো হো করে হেসে উঠল। রিহানকে হাসতে দেখে অরিনের বুঝতে বাকি রইল না রিহান তার মুখে পানি ছিটিয়েছিল। অরিন রেগে কিছু বলতে যাবে, তখনই রিহানের হাতে বিরিয়ানি প্লেট দেখে চুপ হয়ে যায় সে। এজন্য রিহান ইচ্ছে করে অরিনকে জ্বালানোর জন্য 1 চামচ বিরিয়ানি খেলো প্লেট থেকে। তখন অরিন মুখ ফুলিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, আমার এত লোভ নেই। হ্যাঁ, অসভ্য হতচ্ছাড়া কোথাকার।
অরিনের কথাই রিহানের মুখ থেকে খাবার বের হয়ে গেল। রিহান প্লেট রেখে কাশতে শুরু করলো। অরিনের কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল তার। প্লেট রাখতেই অরিন দ্রুত বিরিয়ানির প্লেটটা হাতে নিল। তারপর চামচ করে বিরিয়ানি খেতে খেতে বলে উঠল, আমার সত্যি এত লোভ নেই খাবারের প্রতি। গিটারের সুর তুলে গান গাইছিল নিহান। আজ মনটা তার বেজায় খারাপ। কিছুক্ষণ পর গান শেষ হলো। শেষ হওয়ার পরপরই পেছন থেকে কাঁধে কেউ হাত রাখতেই নিহান ঘাড় ঘুরিয়ে পেছনে দেখল। সম্মুখের মানুষটিকে দেখে নিহান ললাট কুঁচকে আওড়ালো। আপু, এত রাতে এখানে কেন তুই? আগে বল, তুই এত রাতে না ঘুমিয়ে এখানে গিটার বাজাচ্ছিস কেন? এখন কি এসব করার সময় ভাই? আর হ্যাঁ শোন, তোর সাথে নয়ন দেখা করতে এসেছে। নয়নের কথা শুনে নিহানের মন বিষণ্ণ হয়ে গেল। নিহান কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, ছাদে পাঠিয়ে দাও। তুই নিচে চল, মেয়েটা এত রাতে কষ্ট করে এসেছে, এখন আবার এখানে আসতে বলা ঠিক হবে বল? এত রাতে কষ্ট করে এখানে আসতে পারলে ছাদে আসতে পারবে না? না আসতে পারলে সোজা বাড়ির রাস্তা দেখিয়ে দাও, ও চলে যাবে। নিহান মৃদু রেগে বলে উঠল। বাইকে রাগাতে দেখে রুবি বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, রাগ করিস না তুই, আমি নিচে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। রুবি ছাদ থেকে চলে গেল। কিছুক্ষণ পর নিহান আসলো ছাদে। নিহানের কাছে নয়ন গুটির গুটি পায়ে নিহানের সামনে এসে দাঁড়ালো। নিহান তখন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। নয়ন রিহানের মুখের সামনে একটি কার্ড দেখালো। কার্ডটি দেখে সাথে সাথেই নিহানের ভুরু যুগল কুচকে আসলো। নিহান নয়নের দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেন এসেছিস? আমার বিয়ের কার্ড দিতে। সুন্দর হয়েছে না বিয়ের কার্ডটা? নয়ন একগাল হেসে বলল। বলা শেষ হতে না হতেই জ্বর পড়ল নয়নের গালে। নিহান রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নের দিকে। নয়ন গালে হাত দিয়ে টলমলো চোখে তাকিয়ে আছে নিহানের দিকে। তার পরপরই উত্তর জানা হয়ে গেল। নিহান বলল, বের হও আমার বাড়ি থেকে, তোর রং অন্য জায়গায় গিয়ে দেখা, আমায় না দেখিয়ে। বের হও আমার বাড়ি থেকে। এত রাতে এখানে নাচতে নাচতে এসেছিস বিয়ের কার্ড দিতে, বেত্তুমিজ মেয়ে। নয়ন ভয় পেয়ে গেল নিহানের চিৎকারে। দৌড়ে যেন ছাদ থেকে বেরিয়ে গেল। লিভিংয়ে আসতে নয়নকে দেখে রুবি দাঁড়িয়ে গেল। তারপর চিন্তিত গলায় বলে উঠল, আরে নয়ন, এভাবে গালে হাত দিয়ে দৌড়াচ্ছ কেন? পড়ে যাবে তো। এই নয়ন, কাজটা হলো? নয়ন কাঁদো কাঁদো হয়ে চেয়ারা নিয়ে তাকিয়ে আছে রুবির দিকে। তারপর কাঁদো কাঁদো হয়ে আওড়ালো, তোমার বুদ্ধি কাজে তো লাগলোই না, বরং ঠাটিয়ে একটা চর খেয়ে আসলাম। রুবি দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে নিহান এখনো তার ভালোবাসার কথা স্বীকার করলো না? এর মধ্যে নিহান উঠে এসে নয়নকে দেখে আবার রেগে চিৎকার করে বলা শুরু করলো, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? বের হ বলছি, তোকে যেন আমি আর কখনো ওই বাড়িতে আসতে না দেখি। নয়ন ভয় পেয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। নয়ন বেরোতেই রুবি ভাইয়ের দিকে রেগে বললেন, কাজটা তুই ঠিক করলি না নিহান। এত রাতে মেয়েটা একা একা বাড়িতে যাবে কিভাবে? যদি রাস্তায় কোনো সমস্যা হয়? বোনের কথায় জবাব নেওয়া দিয়ে নিহান চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। নয়ন লাল রঙের কার্ডটি হাতে নিয়ে হাঁটছে আর কান্না করছে। নিহানের বোন রুবি নয়নকে বলেছে, মিথ্যা বিয়ের কার্ড যদি নিহান সম্পর্কে ভালোবাসার কথা জানিয়ে দেয়, কিন্তু তার কিছুই তো ভালোই লাগে না। এতে করে যদি নিহান নয়নকে ভালোবাসার কথা জানিয়ে দেয়, কিন্তু কিছুই তো হলোই না, বরং বেচারি জ্বর খেয়ে দাঁড়িয়ে আসলো। নয়ন মনে মনে সিদ্ধান্ত নেয় সে আর কখনো নিহানের মুখোমুখি হবে না। অনেকক্ষণ কান্নাকাটি করাই নয়নের মাথা চক্কতি উঠল। নয়ন হাত দিয়ে মাথা চেপে ধরে পড়ে যাচ্ছিল, তার আগেই কেউ তার কোমর জড়িয়ে ধরল। আর কেউ নয়, নিহান। নয়ন নেত্রজোড়া ছোট ছোট করে তাকিয়ে রইল নিহানের দিকে। দুজনের দিকে অপলক তাকিয়ে রইল। মৃদু পবনে নয়নে বেবি হেয়ারগুলো ললাটের উপর আশ্রে পড়ছে বরাবরই। বারবারই এমন হওয়াতে বেজায় বিরক্ত হচ্ছে দোলাভাইও। এজন্য শান্তিতে নিহানকে সে দেখতেও পারছে না। নিহানকে কাছাকাছি পেতেই নয়ন কিছুক্ষণ আগের ঘটনা সব খুলে বলেছে। এখন তার কাজ হচ্ছে
তার মনের ভিতর প্রিন্সকে জায়গা দেওয়া। এদিকে নিহান নয়নকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে একগাল হেসে নয়নকে কোলে তুলে নিল তুলি। নিহানের এহেন কাণ্ডে নয়নের চোখ দুটো কপালে বড় বড় হয়ে গেল। অবিশ্বাস্য আটকে নয়ন বাকরুদ্ধ হয়ে তাকে কাজটি দেখে। অবিশ্বাস্য ঘটনায় নয়ন বাকরুদ্ধ হয়ে গেল। নিহান কখনো তার সাথে এমন অদ্ভুত কাজটি করেনি, তাই সেসব ভেবে অবাক হচ্ছে নয়ন। নিহান নয়নকে কোলে নিয়ে রাস্তায় ধীর পায়ে হেঁটে যাচ্ছে, আর নয়ন নিহানের গলা জড়িয়ে ধরে রেখে তাকে দেখে যাচ্ছে। নির্জন রাস্তায় একজন লাভবাট হেঁটে চলেছে, পরনে তরুর পল্লবগুলো রব তুলছে, আর নিহানের হাঁটার ধ্বনি শোনা যাচ্ছে। দুজন নীরবে দুজনকে অনুভব করছে। নিহানের কাছে এসে নয়ন তার শর্তের কথা ভুলে গেছে। আচমকা নয়ন নিহানের লোমশ প্রশস্ত বক্ষে অধর ছোঁয়ায়। নিহান প্রথমে মৃদু চমকালো, পরক্ষণে মুচকি হেসে পুনরায় হাঁটা শুরু করলো। কিছু দূর হেঁটে নিহান নয়নকে কোল থেকে নামিয়ে দিল। এরপর কোনো কথা বলে নিহান নয়নের হাত ধরে হাঁটতে হাঁটতে নয়নের বাড়ির সামনে আসলো। নয়ন নিহানের হাত ছেড়ে দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করতে যাবে, তারা কি পিছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরল। নয়ন থমকে গেল কয়েক মুহূর্তের জন্য, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে কাপা গলায় আওড়ালো, কিছু বলবি নিহান? মোহগ্রস্ত গলায় জবাব দিল নিহান, ভালোবাসি। বল। নয়ন স্তব্ধ হয়ে গেল নিহানের মুখ থেকে ভালোবাসি শব্দখানি শুনে। নয়ন কয়েক মুহূর্ত চুপ থেকে পেছনে ফিরে নিহানকে বলে, মজা করছিস তুই? না। বলার পরপরই নিহান নয়নকে জড়িয়ে ধরল। নিহান এক হাত দিয়ে জড়িয়ে ধরল নয়নকে, দুজন দুজনকে জড়িয়ে ধরল। এভাবেই কিছু মুহূর্ত অতিবাহিত হলো। হঠাৎ নয়ন বলে উঠল, আমিও তোকে ভালোবাসি নিহান, বিয়ে করবি আমায়? নিহান নয়নকে ছেড়ে দিয়ে নয়নের দুই কাঁধে হাত দিয়ে চোখে চোখ রেখে বলল, করব সময় হলে। এখন বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। সময় হলে আমি নিজেই তোকে বিয়ে করে নেব। নয়ন মৃদু হেসে মাথা নাড়ি হ্যাঁ বলল। গুড গার্ল। নিহান নয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। এরপর নিহান নয়নের ললাটে অধর ছুঁয়ে সেখান থেকে প্রস্থান করলো, আর নয়ন হাসি মুখে বাড়ির ভিতর চলে গেল। পড়শি বেলকুনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল। সহসা পেছন থেকে কোমরে কারোর স্পর্শ পেতেই পড়শি নেত্রজোড়া বন্ধ করে ফেলল। নাকে এসে ঠেকল অতি পরিচিত সেই পারফিউমের ঘ্রাণ। চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো সেই মানুষটিকে। জোবান পড়শিকে পেছন থেকে জড়িয়ে ধরে পড়শির ঘাড়ে অধর ছোঁয়ালো। জোবানের স্পর্শ পেতেই পড়শির কায়া কেঁপে উঠল। পড়শির কায়া শাড়ির আঁচল খামচে ধরল, পরপর কাপা গলায় আওড়ালো, মিস্টার নাকফুলো সিনিয়র। বলো মিসেস মাথামোটা জুনিয়র। জোবান নেশালো কণ্ঠে বলল, ছাড়ুন আমায়। হুম। জোবান ফের পড়শির ঘাড়ে দ্বিতীয়বার অধর ছুঁয়ে বলল, ছাড়ুন, না হলে কিন্তু। জোবান পড়শির কোনো কথা শুনল না। পড়শিকে নিজের দিকে ফিরিয়ে মোহগ্রস্ত গলায় বলল, তাহলে কিন্তু কি মাই মিসেস? পড়শি ধীরে ধীরে চোখ মুখ খুলে জবাব দিল। কিছু না। পরপর শোনা গেল জোবানের গলা। বউ। পড়শি লজ্জে পেয়ে মাথা নিচু করে ফেলল। জোবান পড়শিকে কোলে তুলে নিয়ে খাটে এসে শুইয়ে দিল। পড়শি কিছু বলতে যাবে, তার আগেই জোবান পড়শির অধরে আঙ্গুল চেপে ধরে। পড়শি আর কিছু বলতে পারল না। জোবান পড়শির ললাটে অধর ছুঁয়ে রুমের আলো বন্ধ করে দিল। ফজরের আজানের ধ্বনিতে পড়শির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই পড়শি নিজেকে জোবানের বুকের উপর দেখতে পায়। রাতের কথা মাথায় আসতে লজ্জায় গাল দুটিতে গোলাপি আভা ছড়িয়ে পড়ে। পড়শি জোবানের ঘুমন্ত মুখের দিকে তাকালো। জোবানের চুলগুলো চোখের উপর পড়ে আছে। পড়শি মুচকি হেসে চোখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু খেলো। তারপর গালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর পড়শি গোসল সেরে নামাজ পড়ে নিল। তারপর কিচেন রুমে এসে সবার জন্য চা বসালো। 10 মিনিটে চা বানানো হয়ে গেল। জামিলা বেগমকে দিয়ে সবার চা রুমে রুমে পাঠিয়ে দিল পড়শি।
তারপর সবার জন্য আলাদা আলাদা নাস্তা বানাতে শুরু করলো। যে যেমন নাস্তা খেতে পছন্দ করে, জিয়া তাকে বলেছে কে কী খেতে পছন্দ করে। পড়শি সেই অনুযায়ী সব নাস্তা তৈরি করতে শুরু করলো। 2 ঘন্টায় সব রান্না শেষ করলো পড়শি। সবাই টেবিলে ব্রেকফাস্ট করতে বসেছে। জামিলা বেগম কিচেন থেকে সব খাবার টেবিলে নিয়ে রাখলো। পড়শি জামিলা বেগমকে মানা করেছে কাউকে না বলতে যে সে রান্না করেছে। যদি জানে তাহলে কেউই তার রান্না করা খাবার খাবে না। খেতে বসে সবাই তাদের পছন্দের এত খাবার দেখে তো অবাক। এত সকাল সকাল এত খাবার জামিলা বেগম রান্না করলো কিভাবে, তাও একা একা, কারোর সাহায্য ছাড়া। যাক, এতদিকে মন না দিয়ে সবাই খাওয়া শুরু করলো। জোবানার পড়শি ছাড়া সবাই খাবারের টেবিলে। মিসেস সোনা খাবার চামচ দিয়ে নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না। রিফাত ব্যাপারটা দেখে স্ত্রীকে বলে উঠল, স্বর্ণা খাচ্ছ না কেন? খাও, পরোটা দারুণ হয়েছে, খেয়ে দেখো। জোবানকে বলো টেবিলে আসতে, তারপর খাবো। গম্ভীর গলায় বললেন তিনি। তা দেখে রিফাত কয়েক মুহূর্ত চুপ থেকে বলে ওঠেন, ও আচ্ছা, এই ব্যাপার। জামিলা আপা, আপনি জোবানকে ডেকে নিয়ে আসেন। ঠিক আছে ছোট সাহেব। কিছুক্ষণের মধ্যেই জোবান খাবারের টেবিলে এসে বসলো। তারপর সবার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে খাবারের প্লেটের দিকে তাকাতে সে অবাক হলো। পরপর বলল, বাহ, আজ দেখছি টেবিলে সবার পছন্দের খাবার। বলে জোবান গ্লাসে জুস নিয়ে খাওয়া শুরু করলো আর এদিক ওদিক তাকিয়ে তার মিসেসকে খুঁজতে লাগলো। পরোটা চেয়ে মুখে দিতে দিতে জোবান মনে মনে আওড়ালো, এই মেয়েটা যে কোথায় গেল? ঘুম থেকে ওঠার পর তার চাঁদ মুখখানি এখনো দেখতে পাইনি আমি। যা লজ্জা মেয়েটার, মনে হয় আর 1 মাসেও তার চাঁদ মুখখানি দেখা হবে না আমার। এসব ভাবতে জোবানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পেছন থেকে কেউ জড়িয়ে ধরে পড়শির ভাবনা ভেঙে গেল। পড়শি আচমকা আওড়ালো, শুনছেন মিস্টার? জি মিসেস। একটা ব্যাপার খেয়াল করেছেন? জোবান পড়শিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি? আমার বিয়ে হলো অথচ আমার বাড়ি থেকে কেউ আমার খবর নিচ্ছে না কেন? কারণ তোমার থাকা না থাকাতে তাদের কিছু যায় আসে না, তাই। এসব কি বলছেন আপনি? তারা সবাই আমায় ভালোবাসে। ভালোবাসলে তোমার খবর নিচ্ছে না কেন? আজ 2 দিন তুমি বাড়িতে নেই, একটা ফোন তো আসেনি শিকদার বাড়ি থেকে। সত্যি তো, আগে ব্যাপারটা এমনভাবে ভাবিনি। আচ্ছা, আমি একবার ওই বাড়িতে যাব? না গেলে হয় না ডল, শুধু শুধু কষ্ট হবে। একবার যাই। পড়শি বিষণ্ণ গলায় বলল। পড়শিকে এভাবে কথা বলতে দেখে জোবান না করতে পারল না। জোবান কয়েক মুহূর্ত চুপ থাকার পর বলল, ওকে, বাট সাথে আমিও যাব। এখন ভার্সিটির জন্য শীঘ্রই রেডি হয়ে নাও। ভার্সিটিতে না গেলে হয় না? এখন আর পড়াশোনা করতে ইচ্ছে করে না আমার। পড়শি অসহায়ভাবে বলল। কথা না শুনলে হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিব। যাও, রেডি হয়ে নাও। জোবান পড়শিকে ছেড়ে দিয়ে মেয়েকে রাগ দেখে কথাটি বলে। যাচ্ছি। পড়শি গাল ফুলে জবাব দিয়ে তড়িঘড়ি করে চলে গেল রেডি হতে। পড়শি যেতেই জোবান একগাল হেসে আওড়ালো। পাগলিটা আমার। ভার্সিটিতে প্রান্তরের মাঝ বরাবর বসে রইল জোভান, নিহান আর নয়ন। তারা গল্প গুজবে ব্যস্ত। এই মাঝে অরিন জোভানের কাছে এসে দাঁড়ালো। জোভান অরিনকে দেখেও না দেখার ভান করে আছে। জোভানকে ইগনোর করতে দেখে অরিন কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, জোভান, তুই কি করে পারলি আমার সাথে এমনটা করতে? আমি তোকে কত ভালোবাসি, আর তুই আমায় ঠকালি। অরিনের কথায় পাত্তা না দিয়ে জোভান বলে, আমার বউ তোকে দেখলে মাইন্ড করবে অরিন, তুই এখান থেকে চলে যা। তোর সাথে কথা বলার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। তোর এসব ন্যাকামো তোর বরকে গিয়ে দেখা। জোবান অন্যদিকে তাকিয়ে খড়খড়ে গলায় বলে উঠল। অরিন আর কিছু বলল না, মন খারাপ করে সেখান থেকে চলে গেল। সে সোজা ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ক্লাস শেষ করে জোবান 5 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে পড়শির জন্য। পড়শির আসার কোনো খবর নেই। কিছুক্ষণ পর পড়শি তাড়াহুড়ো করে আসতে আসতে বলল, সরি, আসলে একটা নোট লিখতে গিয়ে দেরি হয়ে গেছিল। এবার চলুন। ঠিক আছে, চলো। জোবান শিকদার বাড়ির সামনে গাড়ি থামালো। পড়শি হাসি মুখে গাড়ি থেকে নামতেই অবাক হলো বাড়ির গেটে তালা ঝুলতে দেখে। পড়শি অবাক হয়ে আওড়ালো, সবাই কোথায় গেল? আর গেটে তালা দেওয়া কেন? কাউকেই তো দেখছি না। সময় হলে বুঝতে পারবে, এখন চলো। জোভানের কথাই পড়শি জোভানের দিকে তাকালো। জোভানের মুখে রহস্যময় হাসি।
পড়শি কিছু বলতে যাবে তার আগে জোবান পড়শির হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। জোবান গাড়ি ড্রাইভ করার ফাঁকে ফাঁকে পড়শিকে দেখছিল। পড়শি মন খারাপ করে বসে রইল। পড়শির মুড অফ দেখে জোবান দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মনে আওড়ায়। মেয়েটা এত বড় ধাক্কাটা সহ্য করতে পারবে তো? জোবান ডান হাত দিয়ে ড্রাইভ করছে আর বাম হাতটা পড়শির হাতের উপর রাখলো। নিজের হাতে জোবানের স্পর্শ পেয়ে পড়শি জোবানের দিকে তাকালো। জোবান ড্রাইভিং করতে করতে বলল, মুড অফ কেন ডল? হাসো না। হাসবো? হাসো, আমি দেখব। জোবান মৃদু হেসে বলল। জোবানের মুখে হাসি দেখে পড়শিও হেসে দিল। এখন ঠিক লাগছে? হঠাৎ কিছুর সাথে গাড়ি ধাক্কা খায়। পড়শির সামনে তাকিয়ে মৃদু চিৎকার দিয়ে বলে উঠল। জোবান! জোবান দ্রুত গাড়ি থামালো। ৬-৭টা বাইক তাদের গাড়িটি ঘিরে ধরেছে। মূলত বাইকের সাথে তাদের গাড়ির ধাক্কা লেগেছে। জোবান পড়শির হাত শক্ত করে ধরে আওড়ায়। ভয় পেও না ডল। আপনি থাকতে আমার কোনো ভয় নেই জোবান। জোবান গাড়ি থেকে নামলো। তারপর জোবান গাড়ি থেকে বেরোলো। জোবানের পেছন পেছন পড়শিও গাড়ি থেকে নামলো। তারা দুজন নামতেই বাইকগুলো তাদের চারপাশে ঘোরা শুরু করলো। বাইক থামিয়ে সবগুলো লোক তাদের ঘিরে ধরলো। প্রত্যেকের হাতে হকি স্টিক। একজন জোবানের কাছে তেড়ে আসতেই জোবান পেট বরাবর ঘুষি মেরে দিল। ঘুষি খেয়ে লোকটা অনেক দূরে ছিটকে পড়ল। লোকটাকে মারতে দেখে সবাই জোবানের দিকে তেড়ে আসলো। একের পর এক জোবান সবগুলোকে ধোলাই দিতে লাগলো। সহসা একজন হকি স্টিক দিয়ে জোবানের হাতে অনেক জোরে মারল। জোবান আঘাত পেয়ে নিচে বসে পড়ল। পড়শি আর না পেরে কোমরে ওড়নাটি বেঁধে জোবানের সাথে যোগ দিল। সবাইকে মারতে শুরু করলো তার সব শক্তি দিয়ে। কয়েকটা জায়গা বরাবর লাথি মারল পড়শি। এর মধ্যে জোবানকে পুনরায় আরেকটা লোক আক্রমণ করলো। জোবান উঠে দাঁড়ানোর আগেই জোবানের ঘাড়ে হকি স্টিক দিয়ে মারল। পড়শি ওদের মারা থামিয়ে জোবানের কাছে আসতে যাবে, তখনই পড়শিকে দুটো লোক হাত দিয়ে আটকে ফেলো। পড়শির হাত দুটো পিছনে নিয়ে একসাথে করে দড়ি দিয়ে বেঁধে দিল। পড়শি এখন কিছুই করতে পারছে না। পড়শির এখন অনেক কান্না পাচ্ছে, তবে নিজের জন্য না, জোবানের জন্য। জোবানকে মেরে যাচ্ছে 4-5 জন লোক। জোবান ব্যথা পেয়ে মৃদু চিৎকার করে উঠছে। তখনই কারোর লাথি খেয়ে দৌড়ে ছিটকে পড়ল লোকগুলো। মানুষটিকে দেখে পড়শি ঠোঁটের কোণে হাসি ফুটল। পড়শির মুখ থেকে আপনা আপনি বের হলো, মাস্টার। লোকটি ইচ্ছে মতন ধোলাই দিল সবগুলোকে। সবগুলো মার খেতে খেতে কোনো রকমে পাড়িয়ে গেল বাইক নিয়ে। তারপর পড়শির হাতের বাঁধন খুলে দিতেই পড়শি দৌড়ে জোবানের কাছে আসলো। জোবানকে জড়িয়ে ধরে হেসকি তুলে তুলে কান্না করা শুরু করলো সে। জোবান ঘাড়ে হাত রেখেই ধীরে ধীরে উঠে বসলো। অতঃপর সহধর্মিণীর মাথায় অন্য হাতটা দিয়ে ধীরে ধীরে হাত বুলিয়ে দিয়ে বলল, আমি ঠিক আছি মিসেস জুনিয়র, কান্না করো না। না, আপনি ঠিক নেই সিনিয়র। পড়শি কান্না করতে করতে বলল। ওদের কথার মাঝে পেছন থেকে লোকটি বলে উঠল, পড়োশি, ও কি হয় তোমার? আমার স্বামী মাস্টার। বিয়ে করে ফেললে? মাস্টার হেসে বলল। পড়শি লজ্জা পেল মাস্টারের কথায়। তারপর পড়শি জোবানের দিকে তাকিয়ে বলল, আমাকে কুংফু শিখিয়েছে সেই মাস্টার, যার কথা আমি আপনাকে বলেছিলাম। পড়শি চোখে ইশারা দেখিয়ে বলল। তারপর পড়শি জোবানকে ধরে ওঠালো। জোবান একগাল হেসে মাস্টারের সাথে কর্মকদন করলো এবং ধন্যবাদ দিল। মাস্টারের আপদ মস্তক পরখ করতেই জোবানের মন বলে উঠল, মনে হচ্ছে লোকটাকে কোথায় যেন দেখেছি আমি, মনে করতে পারছি না, কিন্তু কোথায় দেখেছি? নাথিং মিসেস জুনিয়র। আমার কেন জানি মনে হচ্ছে তোমার ওই মাস্টারকে কোথাও যেন দেখেছি আমি। কয়েক মুহূর্ত থেমে জোবান দীর্ঘশ্বাস ফেলে আওড়ায়। মমকে নিয়ে চিন্তায় আছি পড়শি। মম যদি এই অবস্থায় আমায় দেখে তাহলে তোমার উপর ঝড় বইতে পারে, বকাঝকা করতে পারে মম। দুজন বাড়িতে প্রবেশ করতে মিসেস স্বর্ণা বসা থেকে দৌড়ে ছেলের কাছে আসলেন। জোবানকে এই অবস্থায় দেখে তিনি বিচলিত গলায় বলে উঠলেন, বাবা জোবান, তোর এই অবস্থা কি করে হলো? কিছু হয়নি মম, আই এম ওকে। ওকে মানে কি? হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর মাথায় আর হাতে আঘাত। বলে মিসেস স্বর্ণা পড়শির দিকে তাকালেন। ওনার চোখে চোখ পড়তে পড়শি মাথা নিচু করে ফেলল। মিসেস স্বর্ণা কঠিন চোখে তাকালেন পড়শির দিকে। তারপর তিনি ধীর পায়ে হেঁটে পড়শির কাছে আসলেন।
পরপর কয়েক মুহূর্ত পড়শির পানে তাকিয়ে আচমকা চর মেরে বসলেন পড়শিকে। আচমকা এমন হওয়াতে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। পড়শি মাথা উপরে তুলে গালে হাত দিয়ে টলমল দৃষ্টিতে মিসেস স্বর্ণার দিকে তাকায়। সাথে সাথে জোবান মৃদু চিৎকার দিয়ে বলে উঠল, মম। চুপ থাক জবান, অনেক সহ্য করছি এই মেয়েকে। আর নয়, অপয়া মেয়ে একটা আমার ছেলেকে পাশিয়ে বিয়ে করে আমার ফ্যামিলিকে নরক করে দিচ্ছে। আমি নিশ্চিত এই মেয়ের জন্য আমার ছেলে বারবার বিপদে পড়ছে। মিসেস স্বর্ণা রেগে চিৎকার করে বলে উঠলেন, মম, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কি করবি তুই জোবান? আমায় মারবি তুই? মেরে ফেল আমায়, মরে গেলেও আমার ভালো হবে। বেঁচে থেকে অন্তত এই অপয়া মেয়েটাকে সহ্য করতে হবে না। মিসেস স্বর্ণা রেগে চিৎকার করে বলে উঠলেন। জোবান মাকে কিছু না বলে পড়শির হাত ধরে রুমের দিকে চলে গেল। পড়শি জোবানের বুকে মাথা রেখে কান্না করছে। জোবান পড়শির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আর কয়টা দিন সহ্য করো ডল, তারপর এখান থেকে তোমায় আমি অনেক দূরে নিয়ে যাব, যেখানে তোমায় দুঃখরা ছুতেও পারবে না মাই ডল। পড়শি কিছু না বলে আগের মতন কেঁদে যাচ্ছে। জোবান পড়শির মাথা উপরে তুলে পড়শির গালের দিকে তাকালো। লাল হয়ে আছে। জোবানের ভীষণ খারাপ লাগছে তার মিসেসকে এই অবস্থায় দেখে। জোবান পড়শির নিষ্পাপ মুখটার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে পড়শির গালে পরপর দুটো চুমু খেলো। পড়শি চোখ বন্ধ করে ফেল জোবানের স্পর্শ মাত্রই। পরপর দু নয়ন থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। পড়শির চোখের জল দেখে জোবান পড়শিকে বাহু বন্ধনে আবদ্ধ করল, এমনভাবে জড়িয়ে ধরল পড়শিকে যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে তার প্রাণ ভোমরা। সহসা নিচে হইচইয়ের শব্দে জোবান বিরক্ত হলো। পড়শি জোবানের বুকেই ঘুমিয়ে পড়ল কান্না করতে করতে। জোবান পড়শিকে খাটে শুইয়ে দিয়ে নিচে আসলো। নিচে আসতে অটোমেটিক জোবানের ভুরু যুগল কুচকে আসলো, মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো। মাস্টার। ছেলেকে দেখে এগিয়ে আসলেন মিসেস স্বর্ণা। তারপর বলেন, জিহাকে দেখতে এসেছে জোবান। জোবান মায়ের কথা শুনে আশ্চর্য হয়ে মায়ের দিকে তাকালো। এদিকে মাস্টার জোবানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। জোবানের মনে হচ্ছে মাস্টার তাকে আগে থেকে চিনত। জোবান তাদের সামনে এসে মাস্টারের সাথে হাত মিলালো। পরপর জোবানের মাস্টারের কানের কাছে এসে বলল, আপনি এখানে? আমি এখানে কেন সেটা আপনার বোন জিহাকে জিজ্ঞেস করুন, সব জানতে পারবেন মিস্টার চৌধুরী। জিয়ার নাম শুনতে জোবান বড়সড় ঝটকা খেলো। জোবান বসা থেকে উঠে দাঁড়ালো। পরপর দ্রুত পায়ে জিয়ার রুমের সামনে এসে দরজায় নক করলো। জিয়া দরজা খুলে দিল। জিয়াকে দেখে জোবান ভীষণ অবাক হলো। বোন শাড়ি পরে সেজেগুজে তার সামনে দাঁড়িয়ে আছে। বোনকে এই অবস্থায় দেখে জোবান অবাকে সুরে বলল, এসব কি জিহা? তুই তো তিয়াস নামের এক ছেলেকে ভালোবাসিস বললি সেদিন আমায়, তাহলে এই মাস্টারটা আবার কে? ভাইয়া, তুই যাকে নিচে দেখছিস সেই তো তিয়াস, ওই মিস্টার তিয়াস। হোয়াট? এই জন্যই দুপুরে আমার মনে হয়েছিল আমি কোথাও যেন এই মাস্টারকে দেখেছিলাম। তাহলে এই হলো রহস্য। জোবান মনে মনে বলল। ভাইকে ধ্যানমগ্ন দেখে জিহা বলে উঠল, কি এত ভাবছিস ভাইয়া? কিছু না, কিন্তু অপরিচিত একটা ছেলেকে এভাবে বিয়ে করাটা কি ঠিক হবে জিহা, ওর সম্পর্কে না জেনে শুনে? ভাইয়ের কথায় বাধা দিয়ে জিহা বলে উঠল, ভাইয়া বাবার পরিচিত, বাবাকে বলার সাথে সাথেই রাজি হয়ে গেল। বলার সাথে সাথেই? জিয়া লজ্জামাখা হাসি দিয়ে বলল, ও বাবার কোম্পানির পিএ। ওই আমি আগে তো দেখিনি। পিএ এক্সচেঞ্জ করেছে বাবা। আগের যে পিএ ছিল ওনার ছেলে তিয়াস এখন বর্তমানে কাজ করছে। বোনের কথা শুনে জোবান একগাল হেসে বোনের মাথায় চাপড় দিয়ে বোনের রুম থেকে চলে গেল। সিঁড়ি নামতে নামতে জোবান ভাবে, আমার বোন ভালো থাকলেই হলো। এরপর জিয়াকে পাত্র পক্ষের সামনে নিয়ে আসা হলো। পাত্রের মা বাবা দুজনেই মেয়ে পছন্দ হয়েছে। তার চাইছে আজই ঘরোয়াভাবে বিয়ের কাজটা সেরে নিতে। রিফাত মানা করলো না, সাথে সাথে রাজি হয়ে গেল। অবশ্য মিসেস স্বর্ণাই তাকে রাজি হতে বলেছে। চারপাশে বিপদে হানা দিয়ে আছে। মিসেস স্বর্ণা মেয়েকে বিপদ থেকে সরাতেই দ্রুত বিয়ের কাজ সেরে ফেলতে চাইছেন। এর মধ্যে মিসেস স্বর্ণা জোবানকে বলে দিয়েছে পড়শি যেন জিয়ার বিয়েতে উপস্থিত না থাকে। যদি পড়শির জন্য জিয়ার বিয়ে ভেঙে যায় উনি সেই ভয়টা পাচ্ছেন। কোনো অশুভ কিছু ঘটুক উনি সেটা চান না। মায়ের কথার জবাব না দিয়ে জোবান রুমে চলে আসলো। রুমে এসে দেখলো পড়শি এখনও ঘুমোচ্ছে। জোবান আর জাগলো না পড়শিকে। পড়শির কপালে চুম দিয়ে
কমফোর্টার টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মিসেস স্বর্ণা আর জামিলা বেগম মিলে সব রান্নাবান্না শেষ করলো। মিসেস স্বর্ণা অরিনকে ফোন করে নিয়ে আসলো। অরিন জিয়াকে সাজাচ্ছে। জিয়ার ভীষণ মন খারাপ পড়শির জন্য। তার আম্মু তার ভাবিকে তার কাছ থেকে দূরে দূরে রাখছে। মেয়েটাকে এভাবে কষ্ট না দিলেও পারে। সাজানোর পরপরই জিয়াকে লিভিং রুমে নিয়ে আসা হলো। অবশেষে বিয়েটা হয়ে গেল জিয়ার। খাওয়া দাওয়া শেষে বিয়ের পর্ব আসলো। এদিকে কান্নাকাটির শব্দে পড়শির ঘুম ভেঙে গেল। পড়শি ধীরে ধীরে শোয়া থেকে উঠল। উপর থেকে দেখল জিয়ার পরনে লাল বেনারসি। মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে লাল বেনারসি। লাল পরি মনে হচ্ছে পড়শির কাছে। পড়শি বুঝতে পারলো তাকে ছাড়াই জিয়ার বিয়ে সেরে ফেলেছে মিসেস স্বর্ণা। পড়শি উপর থেকে জিহার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। যাওয়ার আগে জিয়া পিছনে ফিরে উপরে তাকালো। পড়শির দিকে অসহায়ভাবে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে প্রবেশদ্বারে বেরোলো। রাত 12টায় অচেনা নাম্বার থেকে ফোন আসলো মিসেস স্বর্ণার কাছে। ফোন রিসিভ করতেই ও পাশ থেকে বলে উঠল, মেয়েকে বাঁচাতে চাও তো পড়শিকে মেরে ফেল। যদি পড়শিকে না মারো তাহলে তোমার মেয়ে জিহার লাশ যাবে তোমার বাড়ি। বলে অপরিচিত লোকটি ফোন কেটে দিল। এসব শুনে মিসেস স্বর্ণার হাত পা কাঁপতে শুরু করলো। রিফাত স্বর্ণাকে এভাবে ভয়ে কাঁপতে দেখে মিসেস স্বর্ণাকে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না স্বর্ণা, এবার আর চুপ থাকবো না। অনেক চুপ থেকেছি। আজ এই শয়তানটাকে বের করব আমরা। আমাদের যে আর কিছু হবে না স্বর্ণা। পড়শির জীবনটাও নরক করে তুলেছে এই শয়তানটা। আজ সব লোকচুরির খেলা শেষ করব আমরা। এভরিথিং উইল বি ফাইন স্বর্ণা। চোখে কালো এক টুকরো কাপড় বাঁধা, হাত বাঁধা অবস্থায় চেয়ারে অজ্ঞান হয়ে মাথা হেলিয়ে বসে রয়েছে জিহা। জিয়ার পাশেই তিয়াসকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তিয়াসের কপাল ফেটে টপ টপ করে রক্ত ঝরছে। জিয়া ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলতে জিহা নিজেকে অন্ধকার একটা কক্ষে দেখতে পেল। কক্ষটি সম্পূর্ণ অন্ধকার। মৃদু আলোর ছিটেফোঁটা রয়েছে মাত্র। যে অন্ধকারে ভয় পায় ছোটবেলা থেকে। অন্ধকারে নিজেকে দেখে জিহা চিৎকার শুরু করলো, কেউ আছো? আমাকে এখান থেকে বের করো। আমার খুব কষ্ট হচ্ছে। আমার নিঃশ্বাস নিতে দম বন্ধ হয়ে আসছে। আমায় কেউ বের করো এখান থেকে। পাগলের মতন চিৎকার করে জিয়া এসব বলছে। কিছুক্ষণ এভাবে চিৎকার করার পর জিয়া ফের জ্ঞান হারিয়ে ফেলল। জিয়ার চিৎকার তিয়াসের ধীরে ধীরে জ্ঞান ফিরে আসলো। পাশে তাকাতে দেখলো জিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। মাথায় প্রচুর আঘাত লেগেছে তিয়াসের। ব্যথায় মুখ দিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে তার। তারপর অতি কষ্টে সে বলল, জিহু, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমি থাকতে তোমায় কেউ কিছু করতে পারবে না। জিয়া আর তিয়াস আলাদা গাড়ি করে বাড়ি ফিরছিল। সহসা তাদের গাড়ির চাকা নষ্ট হয়ে যাওয়াতে তিয়াসের গাড়ি থামাতে হয়। এরপর গাড়ি থেকে নেমে গাড়ির চাকা চেক করতেই, মাথা নিচু করতেই কেউ পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে তার। জিয়ার লুকিং গ্লাস দিয়ে এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে গাড়ি থেকে নামতেই কেউ তার মুখে স্প্রে করে দেয়। এরপর জিয়াও চেতনা হারায়। তুমি কি বলছো এসব রিপাত? লোকটা বলল পড়শিকে মেরে ফেললে জিহাকে ছেড়ে দিবে তারা। আমি পড়শিকে মেরে ফেলবো রিপাত। মিসেস স্বর্ণা ভয় জড়িত কণ্ঠে বলল। রিফাত সঙ্গে সঙ্গে জবাব দিল, তুমি কি পাগল হয়ে গেছো স্বর্ণা? পড়শিকে মারবে কেন? মেয়েটা কি করেছে? দেখলে না তারা কি বলল? পড়শিকে মারলে তারা আমার মেয়েকে ছেড়ে দিবে। ওই অপয়া মেয়ের জন্য আমার সুখের সংসার ধ্বংস হয়ে যায়। আমি নিজ হাতে ওই অপয়া মেয়েকে মেরে ফেলবো। পাগলের মতন বলে উঠল মিসেস স্বর্ণা। বলে মিসেস স্বর্ণা দৌড়ে লিভিং রুমে আসলেন। তারপর টেবিলের উপরে থাকা ফুলের ঝুড়িটি থেকে ছুরি হাতে নিয়ে দৌড়ে জোবানের রুমে আসলেন। এসে পরপর 3-4 বার ছুরিতে আঘাত করলো পড়শির পেটে। ছুরির আঘাতে রক্তে বিছানায় ভিজে গেল। পড়শিকে মারতে পেরে মিসেস স্বর্ণা উচ্চস্বরে হাসতে শুরু করলেন। রিফাত আসার আগে মিসেস স্বর্ণা পড়শিকে মেরে ফেল। রিফাত পড়শির রক্তাক্ত অবস্থা দেখে থমকে গেল। স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন পাগলের মতো হেসে যাচ্ছে। এমনভাবে হাসছে যেন সে যুদ্ধ জয় করে ফেলেছে। রিফাত বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পাগল স্ত্রীকে দেখে যাচ্ছে। ধীরে ধীরে রিফাতের মেজাজ বিগড়ে ওঠে। আচমকা রিফাত স্বর্ণার 2 গালে পরপর 2টা চর বসালো। স্বর্ণা হাসি থামিয়ে গালে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে। তারপর রেগে বলে উঠল,
তুমি এই অপয়া মেয়েটার জন্য আমাকে মারলে? নিজের মেয়ের কথা একবারও ভাবলে না তুমি রিপাত? মেয়েটা কী অবস্থায় আছে, সে কোথায় ভেবেছো একবারও? কিসের এত দরদ উতলে পড়ছে ওই অপয়া মেয়েটার জন্য? মেয়েটাকে মেরে তুমি সব কিছু সমাধান করে ফেলবে স্বর্ণা? তোমার মেয়েকে যে এখনো ওরা দিবে এটাও নিশ্চিত? ওরা এত সহজে দেবে না। আমরা অন্যভাবে আমাদের মেয়েকে নিয়ে আসতে পারতাম। আর তুমি এটা কি করলে? একটা নিষ্পাপ মেয়েকে মেরে দিলে। সেদিন তুমি অসুস্থ ছিলে, তার জন্য আমার মাথা ঠিক ছিল না। তখন আমি মেয়েটাকে যা নয় তাই বলেছি। আল্লাহ আমায় ক্ষমা করুক। এখন আমার মনে হচ্ছে তোমায় ভালোবেসে বিয়ে করে সব থেকে বড় ভুল কাজটি আমি করেছি। তুমি আমার স্ত্রী ভাবতে ঘৃণা লাগছে স্বর্ণা। সেই স্বর্ণা, এমন জঘন্য একটা কাজ তুমি করতে পারলে? মুহূর্তের মধ্যে মেয়েটাকে তুমি মেরে ফেললে তুমি। সেই মুহূর্তেই পুনরায় সেই অপরিচিত নাম্বার থেকে কল আসলো। মিসেস স্বর্ণা দ্রুত ফোন রিসিভ করলেন। ফের কণ্ঠস্বরটা বলল, 40 মিনিটের মধ্যে 20 লাখ টাকা নিয়ে ভার্সিটি থেকে 1 মাইল দূরে একটা পুরনো গুদাম ঘর রয়েছে, সেখানে আয়। 1 সেকেন্ড দেরি হলে তোর মেয়ে আর মেয়ের জামাই এর লাশ যাবে তোর বাড়িতে। বলে ফোন কেটে দিল। রিফাতও মনোযোগ দিয়ে কথাটি শুনেছে। অপরিচিত লোকটির কণ্ঠস্বরটি রিফাতের কেমন চেনা চেনা লাগলো। মনে হলো সে কোথাও এই কণ্ঠস্বর শুনেছে। রিফাত আর এক মুহূর্ত দেরি না করে টাকা নিয়ে রওনা হলো। পেছন পেছন স্বর্ণাও গেল। সারা রাস্তায় গাড়িতে রিফাত একবারও স্বর্ণার সাথে কথা বলেনি। স্বর্ণা কথা বলতে চেয়েছে, কিন্তু রিফাত বলেনি। 40 মিনিটের মধ্যে টাকা নিয়ে রিফাত পুরনো সেই গুদাম ঘরের সম্মুখে আসলো। তাদের দেখতে পেয়ে সেখান থেকে একজন লোক বেরিয়ে আসলো। লোকটির সমগ্র শরীর কালো রঙের আলখাল্লাই জড়ানো, চোখে সানগ্লাস, মুখে মাস্ক। লোকটাকে চেনা মুশকিল। লোকটা রিফাতের সামনে এসে পড়ল। টাকা নিয়ে এসেছেন? হ্যাঁ। পুরোটাই নাকি? লোকটার কথাই বাধা দিয়ে রিফাত বলল, দেখে নিলেই বুঝতে পারবেন। তাহলে দিন। আগে আমার মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে আসেন, তারপর টাকা পাবেন। ঠিক আছে, তাই হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, পড়শিকে শেষ করে দিয়েছেন তো? রিফাতের পাশ থেকে স্বর্ণা গদগদ হয়ে বলে উঠল, আমি নিজ হাতে মেরেছি। এই দেখুন, এখনো হাতে রক্ত লেগে আছে অপয়াটার। গুড জব। লোকটি কুটিল হেসে বলল। স্বর্ণার কথা শুনে রাগে রিফাতের সমগ্র শরীর কাঁপতে লাগলো। রিফাতের ইচ্ছে করছে স্বর্ণাকে কষে দুটো চর মারতে। লোকটা পেছন ফিরে একজন রক্ষীকে বলে উঠল, দুজনকে নিয়ে আয়। রক্ষীটি মাথা নাড়িয়ে ভেতরে প্রবেশ করতে জোরে চিৎকার দিয়ে উঠল। লোকটার চিৎকার শুনে দৌড়ে ভেতর থেকে বাইরে আসতেই লোকটা রেখে চিৎকার দিয়ে বলল, তোর সাথে আমাদের কোনো ঝামেলা নেই জোভান। মাঝখানে ঝামেলা হয়ে আসিস না। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। আর কত লুকোচুরি খেলবেন মিস্টার আহাদ শিকদার? জোভান কুরুর হেসে বলল। আহাদ শিকদার নাম শুনতেই পেছনে থাকা রিফাত আর সোনা দুজনেই চমকে উঠল। ফের শোনা গেল জোভানের ক্রুদ্ধ গলা, চমকাচ্ছেন? মাত্র তো নামটাই বললাম, এখনো তোর জঘন্য অপরাধগুলো বলিনি। তোকে পুলিশে দেওয়াও ভুল হবে। তোকে তো আমি কুচি কুচি করে নদীতে ভাসাতে পারলে শান্তি পাবো। পড়শির জীবনটা তুই নরক করে দিয়েছিস শয়তান। বাহ, তাহলে তুই আমায় ধরেই ফেললি জোভান। তোর বুদ্ধির তারিফ না করে পারলাম না আমি। ভালো গেম খেলেছিস তুই আমার সাথে, তবে তোর বউকে তো বাঁচাতে পারলি না। আহাদ শিকদার উচ্চ স্বরে হেসে বলল। আহাদ শিকদারকে হাসতে দেখে রিফাত আর সোনা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ফের জোভান বলল, মনে পড়ে দুদিন আগে তোর সাথে দেখা করার কথা ছিল। সেদিন আমি ঠিকই এসেছিলাম, কিন্তু এসে তোর শয়তানি রহস্য উদ্ঘাটন করেছিলাম আর তোর সাথে দেখা না করেই চলে গিয়েছিলাম। এর দুদিন পর দুপুরে তোর বাড়ি এসে দেখলাম তোর সম্পূর্ণ পরিবার উধাও। এরপর কিনা লোক দিয়ে আমায় আর পড়শিকে মারতে চেয়েছিলি তুই। তাহলে দুদিন আগেই তুই সব জেনে গেছিস জোভান। ভালো, কিন্তু তোর বউকে তো বাঁচাতে পারলি না। ফের বলেন আহাদ শিকদার। আহাদ শিকদারের কথা শুনে জোভান মুচকি হাসলো। এরপর বলল, কেন এমন করলি তুই? তোর সম্পদের কি অভাব আছে? টাকার অভাব নেই আমার। পিছন থেকে রিফাত বলে উঠল, তাহলে আজ টাকা কেন চেয়েছিলি আমার কাছ থেকে? যাতে কেউ আমায় সন্দেহ না করতে পারে। কিন্তু আফসোস, আমায় ধরেই ফেললো তোর ছেলে জোভান। এত কষ্ট সব বিফলে গেল, কিন্তু এখনো সবটা শেষ হয়নি।
তোদের সবাইকে আজ এখানেই শেষ করে দিব আমি। সবার কবর আজ একসাথে পুঁতব। পড়শির সাথে কেন এমন করলি? আহাদ শিকদারের কথাই পাত্তা না দিয়ে রিফাত বলে উঠল, মনে পড়ে পড়শির যখন 3 বছর ছিল তখন আমি লিসাকে হাত করে তাদের মেরে ফেলি। ভাগ্যক্রমে পড়শি আর জোভান বেঁচে যায়। আমি ভেবেছি জোভান মরে গেছে, তাই জোভানকে রেখেই সেখান থেকে চলে যাই। কিছুদিন হলো সবগুলো পথের কাঁটার সরিয়ে ফেললাম আমি। লিসা আর বুড়িটাকে বিষ খাইয়ে মেরে ফেলেছি আমি। আর লিসা তো দাবার একটা গুটি মাত্র, তাকে ভয় দেখিয়ে ব্যবহার করেছি আমি। সব কিছুর মূলে আমি। আমার অপরাধ সম্পর্কে যারা যারা জেনেছিল তাদের সবাইকে মেরে ফেলেছি আমি। কেউ বাঁচেনি। পড়শি আমার লাইফে বড় একটা বাধা। ও থাকার কারণে সকল সম্পত্তি আমার নামে হচ্ছে না, বাড়ি হতে সকল কিছু পড়শির নামে দিয়ে গিয়েছিল ভাই। আমি চাই শিকদার বাড়িটা সহ সকল কিছু আমার নামে হোক, যার জন্য এত কিছু করতে হচ্ছে আমার। আর একটা কথা, আমার মানুষ মারার সূচনার আরেকটি কারণও রয়েছে। আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমায় ভালোবাসেনি, অন্য কাউকে ভালোবেসেছিল। আমায় ইগনোর আর অপমান করার কারণে আমি রেগে মেয়েটিকে মেরে ফেলি। মেয়েটিকে মারার সময় আমার ভাই আর ভাইয়ের বউ দেখে ফেলে। তারা কি একটা কাজে এসেছিল সেখানে, তখন তারা দেখে ফেলে। ভয় হলো যদি তারা সবাইকে বলে দেয়, আমায় পুলিশে দিয়ে দেয়, তাই কৌশলে তাদেরকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলি। সেই এক মেয়ের জন্য এই অনেকগুলো জীবনকে আমি শেষ করে দিলাম। এখন তোরাও মরবি। বলে আহাদ রিভলভার বের করে জোভানের সামনে ধরল। এরপর টিকার চাপ দিতে রিভলভার থেকে গুলি বের হয়ে জোভানের কাছে আসার আগে কেউ জোভানের সামনে এসে দেয়। সাথে সাথেই গুলিটি সেই ব্যক্তিটির বুকে এসে প্রবেশ করলো। এরপর 3 থেকে 4টি গুলি করলো আহাদ শিকদার। পরপরই তপরাতে জোভানের সামনে থাকা ব্যক্তিটির চোখ বন্ধ হয়ে আসলো। জোভানকে বাঁচাতে পেয়ে ব্যক্তিটির মুখে লেগে রইল জয়ের হাসি। পড়শি বলে জোবান হাঁটুকে নিচে বসে পড়ল। রিফাত আর সনা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল পড়শির দিকে। রিফাতের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো ওকে তো মেরে ফেলেছিস, তাহলে? ফ্ল্যাশব্যাক। জোবান আর পড়শি আগে জিয়ার বিপদ বুঝতে পেরেছিল। তারা দুজন বুদ্ধি করে আগে এখানে উপস্থিত ছিল। মিসেস স্বর্ণা তখন পড়শিকে মারেনি, কেবল কোলবালিশের উপর ছুরি মেরেছিল। লাল রঙের গোলাকে পানির সাথে মিশিয়ে পলিথিনে রেখে পলিথিন বেঁধে কোলবালিশের উপর রাখা হয়েছিল। এরপর তার উপর কম্ফোর্টার দিয়ে বালিশের দিকটাই নকল চুল রেখেছিল জোভান, যেন সবাই বুঝতে পারে এটা পড়শি। মিসেস স্বর্ণা যখন ছুরিতে আঘাত করছিল তখন পলিথিনের ভেতর চাকু পড়েছিল। ছুরির আঘাতে পলিথিন ছিঁড়ে রং বেরিয়ে এসেছিল। তখন মিসেস স্বর্ণা ভেবেছিল পড়শিকে তিনি মেরে ফেলেছিলেন। প্ল্যান করে এসব করা হয়েছিল। রাগের মাথায় তখন কম্ফোর্টার তুলে চেক করা হয়নি তাদের। বর্তমান তখনই একজন মহিলা পড়শির নাম নিতে নিতে গুদাম ঘরে প্রবেশ করল। আহাদ শিকদার পেছনে ফিরতে যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে বললেন, লিমা, তুই এখানে? তোকে তো আমি বন্দি করে এসেছিলাম, তুই এখানে কি করে আসলি? জানোয়ার, লজ্জা করে না আবার এই কথা বলতে? নিজের স্বার্থের জন্য তুই নিজের স্ত্রীকে বন্দি করে রেখেছিলি এত বছর। একটা নিষ্পাপ মেয়েকে মারতে তোর হাত কাঁপলো না? জানোয়ার, পুরো পরিবারটা তুই শেষ করে দিলি শয়তান। এত সব একসাথে দেখে আহাদ শিকদার ভয় পেয়ে যায়। দুটো টিগার চাপতে যাবে তার আগে বুকে লাথি পড়ল তার। লাথি খেয়ে নিচে পড়ে যায় আহাদ শিকদার, সাথে রিভলভার হাত থেকে পড়ে যায়। জোবান শরীরের সব শক্তি দিয়ে মারধর করতে লাগলো আহাদ শিকদারকে। পরপর রুষ্ট হয়ে বলতে লাগলো, তোকে তো আমি আজ শেষ করে শান্ত হব। বেইজ্জতি, যদি আমার পড়শির কিছু হয় তোকে আমি। জোবান রেগে মারতে মারতে বলতে লাগলো। জোবান আরও কিছু বলার আগে পুলিশ এসে উপস্থিত হলো। রিফাত বাড়ি থেকে আসার সময় পুলিশকে সব জানিয়ে এখানে এসেছিল। আরও কিছুক্ষণ আগে আসলে এত কিছু দেখতে হতো না তাকে। কয়েক সেকেন্ডের মধ্যে গুলি চালিয়ে দিল আহাদ শিকদার। পুলিশকে দেখে জোবান রেগে বলতে শুরু করলো, এখন কেন এসেছেন? অভিনয় উপভোগ করতে? আমার পড়শির যদি কিছু হয় না, তোদের পুলিশদেরও আমি ছাড়বো না। সব কটার গর্দান কেটে রাস্তার কুকুর বিড়ালকে খাওয়াবো। পেছন থেকে রিফাত ছেলের কাঁধে হাত ধরে বলে, এখন এসব স্যার জোবান, পড়শিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
এখানে পড়ে থাকলে ওকে বাঁচানো যাবে না। জোবান আর কিছু বলো না। রাগে ফুঁসতে ফুঁসতে আহাত শিকদারকে আরও 2-3টা লাথি মেরে পড়শিকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠালো। পুলিশ আহাত শিকদারকে নিয়ে চলে গেল, সাথে তার চেলা পোলাদেরও নিয়ে গেল। রিফাত, সন্না আর লিমা জিহাদ তিয়াসকে গুদামঘর থেকে বের করে হাসপাতালে নিয়ে চলো। হাসপাতালে জোবান চুপ করে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। জোবানের নীরবতা দেখে সবাই ভয় পেয়ে আছে। পড়শি কিছু হলে জোবান সব ধ্বংস করে দিবে, এটা সবার আর বুঝতে বাকি নেই। কিছুক্ষণ আগে ডাক্তার বলে গেছে যে আর তিয়াস ঠিক আছে। এমনিতেই তিয়াসের মাথায় মোটামুটি ভালোই আঘাত পেয়েছে, ওষুধ খেলে মাথার আঘাত ছেড়ে যাবে। এই দিকে থেকে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেল। এখন সবার ভয় হচ্ছে পড়শিকে নিয়ে। অনেকক্ষণ হয়ে গেল, পড়শির কোনো খবর নিয়ে আসলো না ডাক্তার আয়ন। 2 ঘন্টা পর অপারেশন শেষে ডাক্তার আয়ন বেরিয়ে এলো। ডাক্তার আয়ন ধীর পায়ে হেঁটে জোভানের কাছ শেষে দাঁড়ালো। জোভানের পাশে কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে পাশে তাকালো। ডাক্তার আয়নকে পাশে দেখে জোভান অস্পষ্ট স্বরে বলে উঠল, ডাক্তার আয়ান, আমার পড়শি। ভয় পেও না জোবান, সব ঠিক আছে। তবে কি ডাক্তার আয়ান? জোভান বিচলিত হয়ে বলল, একটা গুলি তোমার স্ত্রীর হার্টে লেগেছে, হার্ট কিছুটা ছিদ্র হয়ে গেছে। কথাটি শুনে উপস্থিত সবাই থমকে যায়। জোবান দাঁড়ানো থেকে নিচে পড়ে গেল। ডাক্তার আয়ন জোবানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। জোবানের সামনে বসে বলল, ঠিক হয়ে যাবে জোবান, ভয় পেও না। কেউ কোনো কিছু নিয়ে চাপ সৃষ্টি করবে না। 6 মাস রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ভালো মতো খেয়াল রাখো আর ওষুধগুলো নিয়মিত খাও, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কথাগুলো বলে ডাক্তার আয়ন চলে গেল। যে আর তিয়াসকে দেখতে সবাই কেবিনে দাঁড়িয়ে রইল। তাদের দুজনকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে ডাক্তার আয়ন। মিসেস সনা জিয়ার হাত ধরে কান্না করে যাচ্ছে। রিফাত আর শিফাত সাহেব দাঁড়িয়ে আছে নাতনির পাশে। তিয়াসের মা বাবা তিয়াসের পাশে বসে কান্না করছে। ডাক্তার আয়ন দুজনকে এক কেবিনেই রেখেছেন। এদিকে জোভান পড়শির হাত ধরে বসে আছে। পড়শির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল জোভান। মিসেস লিমা আর ইয়ানা দাঁড়িয়ে। ইয়ানা আর মিসেস লিমা পড়শির পাশে বসে কান্না করে যাচ্ছে। 4 ঘন্টা পর পড়শির জ্ঞান ফিরল। পড়শি ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলতেই জোভানকে দেখতে পেল সে। হাত ধরে বসে রইল জোভান। জোভানকে হাত ধরে থাকতে দেখে পড়শি আনমনে হেসে উঠল। হাসির শব্দে জোভান চমকে তাকালো, তারপর কান্নারত গলায় আওড়ালো, পড়শি। মুখের এই কি হাল করলেন আপনি? জোভান টলমল দৃষ্টিতে পড়শির হাসি মুখখানিক দিকে তাকিয়ে রইল। তাদের একা কথা বলতে দেওয়ার জন্য মিসেস লিমা আর ইয়ানা আগে পেরিয়ে গেল। তারপর পড়শি জোভানের উস্কো খুস্কো চুলে হাত বোলাতে বোলাতে বলল, কি হলো? কথা বলছেন না কেন মিস্টার নাকফুলো সিনিয়র? চোখের নিচে তো কালি ফেলে দিয়েছেন, আর চুলগুলো এত উস্কো খুস্কো হয়ে আছে কেন? নিজের এই হাল দেখিয়ে আমায় আরো অসুস্থ করতে চাইছেন নাকফুলো সিনিয়র? জোভান কিছু না বলে পড়শিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। জোভানকে এইভাবে কাঁদতে দেখে পড়শি অবাক হলো, কারণ জোভানকে কখনো এভাবে কাঁদতে দেখেনি পড়শি। পড়শিও জোভানকে জড়িয়ে ধরল, তারপর ফের বলল, আরে মিস্টার, এটা কি করছেন আপনি বলুন তো? বাচ্চাদের মতো কান্না করে যাচ্ছেন। দেখুন আমি একদম ফিট আছি, কিচ্ছু হয়নি আমার। আপনার মিষ্টি পরে সম্পূর্ণ ভালো আছে। তোমার কিছু হলে আমি শেষ হয়ে যেতাম পড়শি। তুমি আমার নিঃশ্বাস, যদি নিঃশ্বাসই না থাকে আমি কিভাবে বাঁচতাম বলো? তুমি কেন সামনে আসতে গেলে বলো? আমায় বাঁচিয়ে দিয়ে মহান হতে চেয়েছিলে তুমি। জোভান ফের কাঁদতে কাঁদতে বলল, আর কান্না করবেন না তো, বাদ দিন তো ওই সব কথা, নালে সত্যি সত্যি উপরে চলে যাব। পড়শি খিলখিলিয়ে হেসে বলল। পড়শির কথা শুনে জোভান আরও শক্ত করে পড়শিকে জড়িয়ে ধরল। অতঃপর জোভান পড়শির ঘাড়ে 2-3টে কামড় বসিয়ে দিল। জোভানের এহেন কাণ্ডে পড়শি মৃত রেগে বলে, আহ কি করছেন কি রাক্ষস জোবান, আমার লেগেছে। আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে আর? জোভানও মৃদু রেগে বলল। পড়শি জোভানকে ছেড়ে দিয়ে সজোরে হেসে উঠল, তারপর জবাব দিল, কভি নেহি মিস্টার নাকফুলো সিনিয়র। প্রমিস? জোভান পড়শির সম্মুখে হাত রেখে বলল, পাক্কা প্রমিস। পড়শি জোভানের হাতের উপর হাত রেখে বলল। এর মধ্যে 5 মাস পেরল। পড়শি কিছুটা সুস্থ হলো। জোভান অনার্স কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হলো। পড়ার পাশাপাশি বাবার কোম্পানি সামলাই জোভান।
রিফাত চৌধুরী এখন অবসর নিয়েছেন, ছেলেকে কোম্পানির দেখাশোনা করতে বললেন। মিসেস স্বর্ণা পড়শিকে এখন নিজের মেয়ের মতোই ভালোবাসেন। আগের হওয়া সকল অপরাধের জন্য তিনি ক্ষমা চাইলেন পড়শির কাছে। পড়শিও ক্ষমা করে দেয় শাশুড়ি মাকে। পড়শি অসুস্থ থাকা অবস্থায় মিসেস স্বর্ণা কাউকে পাশে থাকতে দেয়নি, নিজেই পড়শির সেবা করে যাচ্ছেন। পড়শি সুস্থ হলে জোভান বলেছে পড়াশোনা কন্টিনিউ করতে। পড়শি বলল সে আর পড়াশোনা করবে না, এসব তার আর ভালো লাগছে না। অনেক দিন গ্যাপ হয়ে যাওয়াতে তার আর ভালো লাগছে না। জোভান আর কিছু বলল না সেদিন। পড়শি যেভাবে ভালো থাকতে চাই সেভাবেই থাক না। মিসেস লিমা এখন ইয়ানা শ্বশুরবাড়িতে থাকেন। উনি অবশ্য মেয়ের শ্বশুরবাড়িতে থাকতে নারাজ, কিন্তু তাদের সবার জোড়াজুড়িতে উনি মানা করতে পারলেন না। একা মানুষ কীভাবে থাকবে, তাই ইয়ানা নিজের মাকে রেখে দিল নিজের কাছে। আর ওদিকে আদালত থেকে আহাদ শিকদারকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। আহাদ শিকদার বর্তমানে পাগলের বেশি রয়েছে। এতগুলো মানুষকে খুন করার কারণে আদালত মৃত্যুর আগে আলাদা শাস্তির হুকুমও জারি করেছে তার জন্য। পড়শি স্যুপটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে বলে। খেতে ইচ্ছে করছে না মা। ওষুধ খেতে হবে, কষ্ট করে খেয়ে নাও মা। ছেলেটা জানতে পারলে বকাঝকা করবে তখন। পেছন থেকে কেউ বলে উঠল, করল্লার জুস খাওয়াবো শাস্তি স্বরূপ। পড়শি আর মিসেস স্বর্ণা চমকে উঠলেন। মিসেস স্বর্ণা পেছনে তাকালেন, ছেলেকে দেখে বলে উঠলেন, জোবান বাবা তুই এসেছিস? দেখ না মেয়েটা কথা শুনছে না, কতক্ষণ ধরে বলছি খেতে খাচ্ছে না। তোর বউকে সামলা তুই, আমি তোর দাদার কাছে যাচ্ছি, তোর দাদার ওষুধ খাওয়ার সময় হয়ে চলে যাচ্ছে। জোবান গম্ভীর কণ্ঠে জবাব দিল। যাও মম, আমি দেখছি তোমার মেয়েকে। জোবানকে কাছে আসতে দেখে পড়শি ঢোকিল। পরপর জোবানের গম্ভীর গলা শুনতে পেল পড়শি। সমস্যা কি? তুমি খাচ্ছ না কেন পড়শি? আসলে আসলে কি খাবার খাচ্ছ না কেন? জোবান থমকে বলে উঠল, আসলে খাবার দেখলে বমি আসে তাই। পড়শি ভয় পেয়ে আমতা আমতা করে বলল, খাবার দেখলে বমি আসে? জোবান সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে কথাটি আওড়ায়। তারপর আর কিছু না বলে জোবান স্যুপের বাটি হাতে নিয়ে চামচের স্যুপ নিয়ে পড়শির মুখের সামনে ধরতেই পড়শি দৌড়ে ওয়াশরুমে এসে গড়গড় করে বমি করে দিল। এটা দেখে জোবানের সন্দেহ আরও বেড়ে গেল। জোবান পড়শির পেছনে পেছনে ওয়াশরুমে আসলো। পড়শি বমি করে হাঁপিয়ে উঠেছে। জোবানকে দেখে পড়শি কোনো রকমে বলে উঠল, আপনাকে কতবার বললাম আমার খেতে ভালো লাগছে না, তাও মুখের সামনে খাবার দিলেন। আমার এখন টক খেতে ইচ্ছে করছে। পড়শির কথা শুনে জোবানের চোখ বড় বড় হয়ে গেল। আচমকা জোবান পড়শিকে কোলে তুলে নিয়ে বলল, এইমাত্র তুমি কি বললে মিসেস? টক খেতে ইচ্ছে করছে। জোবান পড়শিকে খাটে বসিয়ে দিতে দিতে বলল, কতদিন ধরে তোমার এমন হচ্ছে? এই 4-5 দিন হবে। তুমি আমায় এখন বলছো এই কথা নির্বোধ? আরে এটা কি এমন কথা যে বলতে হবে? না বলে ভুল করলে আবার মুখে মুখে তর্ক করছো। দেখি উঠো, তুমি রেডি করিয়ে দেই। কেন এখন আবার কোথায় যাব? নাচতে যাব। জোবান রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার না পেটটা কেমন ভার ভার লাগছে, বোধহয় পেটে গ্যাস হয়েছে। এখন এই ভারী পেট নিয়ে নাচতে পারবো না, পরে পেট হালকা হয়ে গেলে নাচবো, ঠিক আছে? পড়শি হাসি চেপে রেখে আওড়ায়। পড়শির কথাই জোবান কি বলবে বুঝতে পারছে না। জোবান ফোঁস করে নিঃশ্বাস চালো। তারপর জোবান পড়শিকে রেডি করিয়ে মিসেস স্বর্ণার কাছে বলে ডাক্তারের উদ্দেশ্যে রওনা হলো। 1 মাস হয়েছে প্রেগনেন্ট। ডাক্তার আয়নের কথা শুনে জোবান আর পড়শি যেন আকাশ থেকে পড়ল। জোবান অবাক গলায় বলে উঠল, 1 মাস হয়ে গেল, আমি বুঝতে পারিনি আমি এতটা কেয়ারলেস হলাম কিভাবে। পড়শিকে আরও খেয়াল রাখা উচিত ছিল আমার। এদিকে পড়শির মুখ হা হয়ে রয়েছে। পড়শি মনে হচ্ছে পড়শি ভুল শুনল। পড়শি চোখ বড় বড় করে ডাক্তার আয়নের দিকে তাকিয়ে বলল, ডাক্তার একটু আগে আপনি কি যেন বললেন? পড়শির কথা শুনে ডাক্তার আয়ন মুচকি হেসে ফের বলল, আপনি মাহাতে চলেছেন মিসেস চৌধুরী। কথাটা শুনে পড়শির চোখ ভিজে উঠল। পড়শির কান্না ভেজা চোখ দেখে জোবান থতমত খেয়ে গেল। জোবান পড়শিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে উঠল, কি হলো আমার ডলটার? কান্না করছো কেন? আমাদের লিটল সুইট ডল আসতে চলেছে, তুমি খুশি না হয়ে কান্না করছো মাই মিসেস? আমি তো খুশি হয়ে কান্না করছি মিস্টার নাকফুলো সিনিয়র। আর আমার লিটল সুইট ডল চাই না,
আমার তো আপনার মতো ছোট্ট সিনিয়র চাই। পড়শি জোবানের বুকে মুখ লুকিয়ে বলল। আমার তো তোমার মতো ছোট্ট মিস জুনিয়রই চাই, মাই মিসেস। জোবান ফের বলল। পড়শি জোবানের বুকে কিল দিয়ে ফের বলল। একদমই না, আমার ছোট্ট মিস্টার সিনিয়রই চাই। নয়ন আর নিহানের বিয়ে হলো 1 মাস হবে। তার দুজনেই অনার্স কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হলো। জোবানের বাবার কোম্পানিতে দুজন এখন কর্মরত। ভালোই চলছে দুজনের বিবাহিত জীবন। এদিকে অরিন রিহানকে মেনে নিয়েছে। জোবানের জায়গায় রিহানকে সে বসাতে পেরেছে। রিহান নিজের সবটা দিয়ে অরিনকে ভালো রাখার চেষ্টা করছে। অরিন রিহানের ভালোবাসি মুগ্ধ। রিহানের ভালোবাসা জোবানকে ভুলে যেতে সাহায্য করেছে। এখন আর জোবানের জন্য অরিনের আগের মতন কষ্ট হয় না। রিহানের বুকে মাথা রেখে শান্তি পায় অরিন। সব মিলিয়ে তাদের বিবাহিত জীবন ভালোই কাটছে। জিহা, হলো তোমার আর কতক্ষণ? আর একটু তিয়াস। শাড়ি ঠিক করতে করতে জিহা চেঁচিয়ে বলল। তিয়াস পিছন থেকে জিহাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে বলে উঠল। এত সাজার কি দরকার? সবসময় আমায় পাগল করার ধান্দায় থাকো। তিয়াসের স্পর্শে জিহার সর্বাঙ্গ কেঁপে উঠল। জিয়া কাপা কণ্ঠে বলল। ছাড়ো তিয়াস, আমাদের লেট হয়ে যাচ্ছে। তিয়াসকে আর কিছু বলতে না দিয়ে জিহা তিয়াসের হাতে কামড় বসিয়ে দিল। তিয়াস সাথে সাথে জিয়াকে ছেড়ে দিল। ছাড় পেতেই জিয়া দৌড়ে গাড়িতে এসে বসলো। গাড়িতে আগে থেকে জিয়ার শ্বশুর শাশুড়ি বসেছিল। জিয়াকে ওভাবে তাড়াহুড়ো করে প্রবেশ করতে দেখে তারা মুচকি হাসলো। এদিকে তিয়াস মুখ গোমড়া করে গাড়ির ড্রাইভিং সিটে এসে বসে পড়ল। তিয়াসের শুকনো মুখখানা দেখে জিয়া ঠোঁট চেপে হাসে। জোবান পড়শিকে নিজ হাতে শাড়ি পরিয়ে দিচ্ছে। ঘরে নতুন অতিথি আসছে শুনে মিসেস স্বর্ণা ছোটোখাটো অনুষ্ঠান করেছেন। ফ্যামিলির সবাই থাকবে আর বাহিরের 2-1 থাকবে। জোবান পড়শির শাড়ি কুচি ঠিক করে দিতে দিতে আওড়ায়। এত নড়ছ কেন ডল? শাড়ি পরাতে সমস্যা হচ্ছে। শাড়ি কতক্ষণ পরে থাকতে হবে? পড়শি অসহায়ভাবে বলল। এই তো কিছুক্ষণ মাত্র পাখি, তারপর চেঞ্জ করে ফেলো। মম বলেছে সবাই আসবে, তাই তোমায় শাড়ি পরাতে। আমারও ইচ্ছে ছিল না শাড়ি পরানোর, যদি শাড়ি পেঁচিয়ে পড়ে যাও খুব ভয় হচ্ছে আমার। সাবধানে হাঁটবে। আরে ভয় পাওয়ার কি আছে, এক কাজ করুন, আমার আঁচল ধরে ধরে হাঁটবেন, তাহলে আর পরার ভয় থাকবে না। পড়শি দুষ্টু হেসে বলল। তাই বুঝি? পরে আবার কিছু বলো তাহলে দেখো কি করি। জোবান গম্ভীর গলায় বলল। পড়শি হাসলো শুধু জোবানের জবাবে। অনুষ্ঠান শুরু হয়ে গেল। সবাই উপস্থিত রয়েছে। পড়শি যেদিকে যাচ্ছে জোবানও পড়শি পেছন পেছন যাচ্ছে। এতে পড়শি বেজায় বিরক্ত হলো। সে তো মজা করে বলেছে আঁচল ধরে হাঁটতে, তাই বলে যে এই বেটা সত্যি সত্যি আঁচল ধরে হাঁটবে সে কি আর সেটা জানতো? তাদের সবার কর্মকাণ্ড দেখে মিটমিট করে হাসছে। সবাইকে হাসতে দেখে লজ্জায় পড়শির অবস্থা খারাপ পথে। পড়শি জোভানের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। জোভান পড়শির দিকে হেসে তাকিয়ে আছে। পড়শি কোমরে হাত রেখে বলে আওড়ালো। আমি বলেছি বলে হাঁটতে হবে? রিস্ক নিতে চাচ্ছি না পাখি। শাড়ি যতক্ষণ পরে থাকবে আমি তোমার পিছু ছাড়ছি না। জোবান একগাল হেসে বলল। পড়শি আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। 2 ঘন্টা পর অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষ হতেই জোবান সবার সামনে পড়শিকে কোলে তুলে নিল। লজ্জায় পড়শি জোবানের বুকে মুখ লুকালো। জোবান ধীরে ধীরে পড়শিকে ছাদে নিয়ে আসলো। তারপর পড়শিকে পাতানো বেঞ্চে বসিয়ে দিল। পাশে জোবান বসে পড়ল। আকাশে পানে তাকাতেই পড়শির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। পড়শি জোবানের কাঁধে মাথা রেখে আওড়ালো। রাতের আকাশটা অনেক সুন্দর, তাই না মিস্টার সিনিয়র? তারা ভরা আকাশ, যত দেখি ততই মুগ্ধ হচ্ছি। একদম তোমার মতন মিসেস জুনিয়র, যত দেখি ততই মুগ্ধ হচ্ছি। জোবান পড়শির দিকে তাকিয়ে স্মিত হেসে বলে উঠল। পড়শিও স্মিত হাসলো। তার নাক ফুলো সিনিয়রের কথায়। জোবান আকাশের দিকে তাকিয়ে ফের আওড়ালো। ডান দিকটায় দেখো মিসেস, 3টে তারা, মাঝের ছোট্ট তারাটা আমার ছোট্ট মিস জুনিয়র। জোবান সেদিকটায় আঙ্গুল তাক করে আওড়ালো। পড়শি মানল না, মুখ কালো করে আওড়ালো। একদমই না, মাঝের ছোট্ট তারাটা আমার ছোট্ট মিস্টার সিনিয়র। এইভাবে কিছুক্ষণ তর্ক করার পর দুজন দুদিকে ফিরে চুপ হয়ে রইল।
কয়েক মুহূর্ত চুপ থেকে জোবান পড়শির মুখ নিজের দিকে ফিরিয়ে ললাটে অধর ছোঁয়ালো। পড়শি মৃদু হাসল, ফের সেই জোবানের ললাটে অধর ছোঁয়ালো। অতঃপর দুজনকে জড়িয়ে ধরে গল্প করা শুরু করলো তাদের অনাগত সন্তানকে নিয়ে। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার পাশে ছিলেন তাদেরকে অবিরাম ভালোবাসা।